আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিসেস ইন এ সিবিটি এনভায়রনমেন্ট। এটা সবার জন্যই কমন, অ্যাসেসর ট্রেনার সবার জন্য এটা করতে হয়। শুধু তাই নয়, এই সেক্টরে যারা পড়াশোনা করে টেকনিক্যাল নিয়ে সবারই এটা একটা কমন সাবজেক্ট। সুতরাং এটার বেশিরভাগ ধারণা আপনাদের থাকারই কথা। তারপরে একটু আলোচনা করে দিলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখা যাক কি আছে এর ভিতরে। প্রথমেই যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ওয়ার্ক প্লেসটা কি। আমরা সাধারণত অশেষ গোটা পৃথিবী নিয়ে আলোচনা করব না, আলোচনা হচ্ছে আমরা যেখানে যেখানে কাজ করি সেখানে নিয়েই চিন্তা ভাবনা হবে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক প্লেসের একটা সংজ্ঞা হয়, সেখানে বলা হচ্ছে ওয়ার্ক প্লেস ইজ এ প্লেস হোয়ার পিপল প্র্যাকটিস দেয়ার অকুপেশনস। অর্থাৎ মানুষ যেখানেই তাদের পেশাগত কাজটা করে সেটাকেই মানুষ যেখানে কাজ করে সেটা হচ্ছে তার ওয়ার্ক প্লেস। তো কখনো কখনো এর কাছাকাছি একটা শব্দ আমরা ব্যবহার করি, ওয়ার্কশপ। আমাদের টেকনোলজির ল্যাবগুলোকে আমরা অনেক সময় ওয়ার্কশপ বলি, কখনো টেকনিক্যাল ল্যাব বলি, ইত্যাদি বলি। তো মূল কথা হচ্ছে যে যেখানে কাজ করেন সেটা তার ওয়ার্ক প্লেস। এখন যারা ইন্ডাস্ট্রির ওয়ার্কার তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেটা তাদের ওয়ার্ক প্লেস। যারা ওয়ার্কশপ প্র্যাকটিস করে, মেরামতি কাজকর্ম করে, সেটা তাদের ওয়ার্ক প্লেস। যিনি দর্জি, তিনি তো তার দর্জিখানায় মানুষের জামা কাপড় বানান, সুতরাং সেটা তার ওয়ার্ক প্লেস। আমরা আপনারা যেখানে আমাদের ট্রেনিং ডেলিভারি দিই সেটা আমার আপনার জন্য ওয়ার্ক প্লেস। আমরা একটা ওয়ার্ক প্লেসে আছি এখন, যেরকম যেটা হচ্ছে মিট ওয়ার্ক প্লেস, যেখানে আমরা আমাদের সিবিটিএ লার্নিংকে এই চর্চা করার কাজে ব্যস্ত আছি। হ্যাঁ, এখানে আমরা সিবিটিএ শিখি, এই জন্য এটা আমাদের সিবিটিএ ওয়ার্ক প্লেসটা হচ্ছে অনলাইনে চলছে এখানে। তাহলে এইভাবে করে যে যেখানে কাজ করে সেটা তার জন্য ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এরপরে যেটা জানতে হয় এখান থেকে সেটা হচ্ছে যে হ্যাজার্ড এবং রিস্ক কি। হ্যাজার্ড এবং রিস্ক। তো সেক্ষেত্রে বলা হচ্ছে হ্যাজার্ড এমন কিছু যেটা মানুষের ক্ষতি করতে পারে। বাংলায় বললে হ্যাজার্ড এমন কোনো কিছু, এমন বিষয়, এমন বস্তু, এমন কারণ যেটা মানুষের সাধারণত ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, আবার যদি রিস্ককে বলা হয় তখন আবার দুইটার কম্বিনেশন করতে হয়। একটা হচ্ছে চান্স আছে কিনা হ্যাজার্ডের, হ্যাঁ, হ্যাজার্ডের চান্স অর্থাৎ সুযোগ আছে কিনা, সম্ভাবনা আছে কিনা, এবং সেই হ্যাজার্ডটা কত সিরিয়াস হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এই রিস্ক বলা হয়। অর্থাৎ হ্যাজার্ড আর রিস্ক দুইটা শব্দ একই টাইপের হিসেবে আমরা ব্যবহার করলেও মূলত দুইটা শব্দের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তাহলে হ্যাজার্ড মানে হচ্ছে শুধুমাত্র একটা পটেনশিয়াল, একটা শক্তি, একটা এমন কিছু যেটা মানুষের ক্ষতি করতে পারে, মানুষকে আহত করতে পারে, মানুষকে এই হলো পঙ্গু বানিয়ে দিতে পারে, এরপরে আমাদের সম্পদকে ধ্বংস করে দিতে পারে। এগুলো হচ্ছে হ্যাজার্ড। অর্থাৎ শুধুমাত্র কারণটা হচ্ছে হ্যাজার্ড। কিন্তু যদি আমি বলি রিস্ক, তাহলে সেটা হচ্ছে কারণ প্লাস হলো সেটার সিরিয়াসনেস, সেটার মাত্রা, দুইটা একসাথে করলে মূলত রিস্ক হয়। কার জন্য মাইক থেকে শব্দ আসছে একটু দেখেন তো। আচ্ছা, তাহলে রিস্ক যখন আমি বলবো তখন তার সাথে আমার মাত্রা বলতে হবে, এবং মাত্রা বলার জন্য আমরা সাধারণত এই হাই, মিডিয়াম, লো এই তিনটা মাত্রা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। যখন আমরা রিস্ক ম্যাট্রিক্স নিয়ে কাজ করব সেখানে দেখা যাবে যে এটার মাত্রা লেখা আছে হাই, মিডিয়াম, লো। এক্ষেত্রে তিন ধরনের ঝুঁকি বা মাত্রা আমরা পাই। একটা হচ্ছে হাই, একটা মিডিয়াম, একটা লো। হ্যাঁ, হাই তখন হয় যখন এই হ্যাজার্ডের কারণে মানুষের মৃত্যুর ঘটার কোনো সম্ভাবনা থাকে, সেটাকে আমরা হাই রিস্ক বলি। হ্যাঁ, আবার মিডিয়াম রিস্কও হয় কিছু কিছু, যেগুলোর কারণে সাধারণত অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ আহত হতে পারে। আর লো রিস্ক তখন হয় যখন কোনো কিছুর জন্য আমাদের জাস্ট ডিসকমফোর্ট হয়, আনইজি লাগে, কেমন কেমন যেন লাগে, হ্যাঁ, অস্বস্তি লাগে। এই টাইপের গুলো হচ্ছে লো রিস্ক। ঠিক আছে, যদি উদাহরণসহ বলা যায় তাহলে যদি দেখা যায় খুব গরম, খুব গরমে আমরা সাধারণত কি হই, বিরক্ত ফিল করি, ঘাম হয়। এটাও কিন্তু মানুষের জন্য একটা হ্যাজার্ড, এটা অস্বস্তি তৈরি করে। তাহলে এটা হচ্ছে রিস্ক লেভেল লো।
আবার ধরেন আপনার পিচ্ছিল ফ্লোরে আপনি হাঁটতেছেন, ফ্লোরে পিচ্ছিল বস্তু ছিল, আপনি পিছলে পড়ে গেলেন। ফ্লোরে পিছলে পড়ে গেলে কিন্তু মানুষ সাধারণত মরে যায়, ঘটনাটা এরকম নয়, তবে আঘাতপ্রাপ্ত হবেন, মাথা ফেটে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, আঘাত পেতে পারেন। এই ধরনের রিস্ককে বলা হয় মিডিয়াম রিস্ক। আবার আপনি যদি ছাদে হাঁটাহাঁটি করতেছেন, ছাদ থেকে পিছলে একদম 3 তলা থেকে 10 তলা থেকে পড়ে গেলেন, এই অবস্থায় কিন্তু আপনি মারা যেতে পারেন। আপনি কয়েক টন উঁচু ভারী কোনো বস্তুর নিচে চাপা পড়ে গেলেন, আপনি কিন্তু মারা যেতে পারেন। বিল্ডিংটা ভেঙে মাথার উপরে পড়ে গেল, আপনি মারা যেতে পারেন। তাহলে এই ক্ষেত্রে এই রিস্কের মাত্রাটা হচ্ছে হাই, অর্থাৎ আপনি মারা যাবেন। তাহলে এইভাবে করে এই রিস্কের মাত্রা বলা হয়। তাহলে রিস্ক দাঁড়াচ্ছে হচ্ছে দুইটার কম্বিনেশন, একটা হচ্ছে দি চান্স দ্যাট হ্যাজার্ড উইল কজ হার্ম অ্যান্ড হাউ সিরিয়াস দি হার্ম কুড বি। এটা ইংলিশে, বাংলায় যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে এটা হ্যাজার্ডের সুযোগ আছে কিনা বা ক্ষতি হওয়ার চান্স আছে কিনা এবং সেটা কত সিরিয়াস ক্ষতি করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যেহেতু হ্যাজার্ডটা আমাদের ওয়ার্ক প্লেস অর্থাৎ লার্নিং ওয়ার্ক প্লেসের জন্য চিন্তা ভাবনা করি, সেজন্য এই স্পেশাল ক্যারেক্টারগুলো একটু মাথায় রাখতে হবে। লার্নারদের কিছু বৈশিষ্ট্য হয় বেসিক, জনে জনে যে ভিন্নতা থাকে, তার মধ্যে দেখা যায় যে কমিউনিকেশন স্কিলে লার্নাররা ভিন্ন ভিন্ন হয়। কেউ সহজে বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যোগাযোগের ক্ষেত্রে মানুষের ভিন্নতা থাকে। আবার অ্যাসার্টিভনেস, ভালো কাজের ইচ্ছা। আপনি দেখবেন যে আপনার লার্নারদেরকে যদি একটু বিচার বিবেচনা করেন, তাহলে দেখবেন কেউ এর মধ্যে ভালো কাজ করতে চায়, কেউ আবার দেখা যায় যে ইচ্ছা করেই ভালো কাজে আগ্রহী না। সে সুযোগ পেলেই আপনার কোনো একটা যন্ত্রপাতি ভেঙে দিতে চায়, এটা দিয়ে ওটা দিয়ে আঁচড়াআঁচড়ি করে, কাটাকুটি করে, হ্যাঁ, এরকম করে, এরকমও থাকে। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভনেস সবার একরকম হয় না। এরপরে লার্নিং অ্যান্ড বিহেভিয়ারাল ইস্যুস থাকতে পারে। হ্যাঁ, যে লার্নিং এবং বিহেভিয়ার এই দুইটা বিষয়, আচরণগত অনেক বিষয় থেকে ইস্যু থাকে। অনেক সময় কিছু উগ্র ক্যান্ডিডেট থাকে, অনেক সময় কিছু ভদ্র থাকে, হ্যাঁ, অনেক সময় বিশৃঙ্খল থাকে। আবার শেখার ক্ষেত্রে এরকম হয় যে দেখা যায় কাউকে আপনি একবার শিখাই দিচ্ছেন পারে, আরেকজনকে 10 বার দেখাই দিচ্ছেন পারছে না, এরকম হয়। এরকম বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন রকম হয়। এছাড়া হতে পারে হচ্ছে ফিজিক্যাল লিমিটেশনস, শারীরিক অক্ষমতাও কিন্তু থাকতে পারে, শারীরিক সীমাবদ্ধতা থাকতে পারে। হ্যাঁ, প্রতিবন্ধী থাকতে পারে, কানে কম শোনা, চোখে কম দেখা, খাটো, হ্যাঁ, দুর্বল, এরপরে হচ্ছে হলো মহিলা, এই টাইপের ক্যান্ডিডেট কিন্তু আমাদের লার্নিং সেশনের ভিতরে থাকে। তাহলে এদের এরকম বিষয়গুলো চিন্তা করে তাদেরকে আলাদা আলাদা করে একটু ভাবতে হয়, কারণ এরাই বিভিন্ন হ্যাজার্ড তৈরির ব্যাপারে কিন্তু নিয়ামক হিসেবে, প্রভাবক হিসেবে কাজে লাগতে পারে। হ্যাঁ, এরপরে আমরা আসি, যদি আমাদের হ্যাজার্ড থেকেই থাকে তাহলে আমাদের অ্যাক্টিভিটিটা কি হয়। হ্যাঁ, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ম্যানেজমেন্টটা কিভাবে হয়, এটা একটা সিস্টেম আছে, ধারাবাহিক কিছু কাজ আছে। এই কাজগুলো যদি আমরা ধারাবাহিকভাবে করি তাহলে আস্তে আস্তে করে আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু হ্যাজার্ড মুক্ত হবে। ইদানিং লক্ষ্য করে দেখেন যে মাঝে মধ্যেই কিন্তু অগ্নিকাণ্ডের শিকার হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গা, বিভিন্ন ইন্ডাস্ট্রি, এয়ারপোর্ট সহ অগ্নিকাণ্ডে ঝামেলা হয়ে গেল। হ্যাঁ, এমন কোনো জায়গা নাই যেখান থেকে আমরা আগুনের খবর পাচ্ছি না। তো এগুলো তো বিরাট বিরাট হ্যাজার্ড। তো আমাদের কি করতে হবে দেখেন, প্রথম কাজ হচ্ছে ডিফাইন দি ওয়াশ স্ট্র্যাটেজি, অর্থাৎ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের যে স্ট্র্যাটেজি কি, এখানে কি হয়, কি হবে, কি উদ্দেশ্য, কি পারপাস, এগুলো নিয়ে আগে একটা ডেফিনেশন তৈরি করতে হয়, আলোচনায় আনতে হয়। হ্যাঁ, বিবেচনায় আনতে হয়, সবাই এটা নিয়ে আলোচনা করলো, অথবা কোম্পানির পক্ষ থেকে একটা এই এরকম হলো যে তার আগে আলোচনা করে সে ঠিক করলো যে এখানে স্ট্র্যাটেজি আমরা কি নির্ধারণ করব, এখানে যে আগুন লাগে, এখানে মানুষ পিছলে পড়ে যায়, এখানে গর্তে পড়ে, ইলেকট্রিক শক লাগে, তো স্ট্র্যাটেজিটা কি আছে, এখান থেকে আমরা কি করতে চাই, টার্গেট নির্ধারণ করা হয়। ঠিক আছে, তারপরে সেটার জন্য ওই ওয়াশ ম্যানেজের জন্য প্ল্যানিং করা হয়। যে সাপোজ উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে আমাদের ইনস্টিটিউটে এখন আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যে বিভিন্ন আমরা ল্যাবে ওয়েল্ডিং করি, ইলেকট্রিসিটি ব্যবহার করি। হ্যাঁ,
আগুন লেগে যেতে পারে। এটা স্ট্র্যাটেজিতে আসলো যে এখন আগুন নিভানোর বা আগুন নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকা আমাদের খুব জরুরি। এটা আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে প্ল্যানিংয়ে বসা হলো যে এখন তাহলে আমরা কি করতে পারি। সেক্ষেত্রে প্ল্যানিং পাস হলো যে আমরা এখানে একটা ফায়ার অ্যালার্ম বসাবো। তাহলে আগুন লাগলে সহজেই এই আগুনের সংবাদটা আমরা পাবো এবং সবাই সতর্ক হতে পারবে। তাহলে প্ল্যানিং হলো যে আমরা ফায়ার অ্যালার্ম স্থাপন করব। প্ল্যানিং হয়ে গেল। প্ল্যান অনুযায়ী পরের কাজ হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতে হয়, বাস্তবে কাজটা করে ফেলতে হয়। হ্যাঁ, তো ইমপ্লিমেন্টেশন এবং অপারেশন অর্থাৎ এটা চালু করে দিতে হয়, সচল করতে হয়, কার্যকর করতে হয়। তো আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেম এটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। উদাহরণস্বরূপ আমাদের ইনস্টিটিউটে ফায়ার অ্যালার্ম লাগানো হলো, এটা চালু করা হলো এবং আগুন জ্বালায় জ্বালায় দেখা হলো, শুরু হলো এটা। এখন ফায়ার অ্যালার্ম সিস্টেম আছে। এরপরে দেখা গেল যে হঠাৎ করে একদিন আগুন ছাড়াই এটা বেজে উঠেছে, অথবা আরেক জায়গায় আগুন লাগছে তাও বাজে না। তার মানে কি কোনো একটা ত্রুটি আছে। তাহলে চেক করে যখন দেখা গেল তো একটা ত্রুটি আছে, তখন সেখানে কারেক্টিভ অ্যাকশন নিতে হয়, অর্থাৎ মেরামত করতে হয়, শুধরাতে হয়। ডিজাইনে ভুল ছিল, কোনো একটা সমস্যা ছিল, এটা করতে হয়। তাহলে চেকিং এন্ড কারেক্টিভ অ্যাকশন এর পরে এগুলো যখন হয়ে গেল, চালু হলো, চেক করা হলো, সংশোধন করা হলো, এরপরে ম্যানেজমেন্টকে খবর দিতে হয় যে আমরা তো প্ল্যান অনুযায়ী আমাদের কাজটা করে ফেলেছি, এবার আপনি যদি একটু এটা এই মনিটর করেন, এটা রিভিউ করেন, চেক করেন। তখন ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা কমিটি হয়, কমিটি এসে চেক করে যে হ্যাঁ এটা তো অ্যালার্ম সিস্টেম লাগানো হয়েছে, এটা এইভাবে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি করে তারা এটা রিভিউ করে। সর্বশেষ হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই কাজগুলো আমরা কন্টিনিউ করে যেতে হয়। অর্থাৎ সবসময়ই আমরা নতুন নতুন প্ল্যানিং, নতুন নতুন কাজ, নতুন করে ইমপ্লিমেন্টেশন, এরপরে চেক করা, কারেকশন করা, এগুলো হচ্ছে ধারাবাহিক কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আমাদের করতেই হয়। তাহলে এই বছর যদি আমরা এই ফায়ার অ্যালার্ম লাগাই, সামনের বছর আমরা চিন্তা করতে পারি যে সামনের বছর আমরা অটোমেটিক অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল যদি করা যায়, যে আগুন জ্বললেই ফোম স্প্রে হয়ে যাবে, আগুন জ্বললেই জানালা এমার্জেন্সি গেটগুলো অটোমেটিক খুলে যাবে। হ্যাঁ, এই যে কিছু স্পেশাল ব্যবস্থা যদি থাকে, এরকম স্ট্র্যাটেজি কিন্তু আমরা হাতে নিতে পারি। তাহলে এটা একটু মাথায় রাখার ব্যাপার যে ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমে কি কি থাকে, এগুলো একটু ধারাবাহিক মনে রাখলে এইভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে। ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কোনটা ওয়াশ ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্ট না, আবার কোনটা এলিমেন্ট, এইভাবে আসতে পারে। একটু মাথায় রাখলে, একটু ধারাবাহিক রাখলে মনে থাকবে সহজে, কোনটা আগে কোনটা পরে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এরপরে আছে হচ্ছে হ্যাজার্ডের তথ্য পাবেন কোথায়, সোর্স অফ হ্যাজার্ড আইডেন্টিফিকেশন। হ্যাজার্ড শনাক্তকরণের উৎস কোন কোন জায়গায় জিজ্ঞাসা করলে বা কোন মাধ্যম থেকে কোন বিষয় বিবেচনা করলে আমরা হ্যাজার্ডের তথ্য পেতে পারি। হ্যাঁ, তা প্রথম তথ্য পাওয়া যেতে পারে যদি পাস্ট ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্টকে বিবেচনা করা হয়। আপনার এই জায়গাতে অতীতকালে পূর্বে কোন ধরনের ঘটনা ঘটেছে অথবা দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনা এবং দুর্ঘটনা অতীতকালেরগুলো যদি আলোচনা করা যায়, স্টাডি করা যায়, তাহলে সেখান থেকে এখানে কি ধরনের হ্যাজার্ড হয়েছে, কি ধরনের হ্যাজার্ড আছে, সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। দ্বিতীয় হচ্ছে ইনপুট বাই এমপ্লয়িজ, ওইখানে যারা কাজ করে, আপনার ওয়ার্ক প্লেসে যারা কাজ করে, আপনি যদি এখানে 5 বছর কাজ করেন, তাহলে আপনি অবশ্যই জানেন যে এখানে দুর্ঘটনাটা মূলত ঘটে কি, এখানে কি সমস্যা হয়। হ্যাঁ, তাহলে এমপ্লয়ীদেরকে জিজ্ঞাসা করলে এটা পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে এক্সামিনিং ওয়ার্ক প্লেস অর ওয়ার্ক এরিয়াস, এটা আমাদের জব আছে। হ্যাঁ, একটা ডকুমেন্টস আছে যে হ্যাজার্ড ইন্সপেকশন চেকলিস্ট, যেটা সেই চেকলিস্টটা দেখে ওয়ার্ক প্লেসটাকে পরীক্ষা নিরীক্ষা করা এবং সিদ্ধান্ত নেওয়া যে এখানে কোন কোন বিষয় হ্যাজার্ডের জন্য আছে, সেগুলো ঠিক করা দরকার। হ্যাঁ, তাহলে ওয়ার্ক প্লেস বা ওয়ার্কশপ এক্সামিন করলেও, পরীক্ষা করলেও হ্যাজার্ডের তথ্য পাওয়া যেতে পারে। এরপরে আছে হচ্ছে রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন ফর ইকুইপমেন্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস। প্রত্যেকটা ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালসের সাথে কিন্তু একটা লার্নিং গাইড থাকে, ইউজার ম্যানুয়াল থাকে। তাহলে এগুলো যদি আমরা একটু পড়ে দেখি, যেখানে হ্যাজার্ড কি, এখানে রিস্ক কি, হ্যাঁ, এখানে সতর্কতা কি,
তাহলে ওখানে কিন্তু লেখা থাকে যে এখানে কি কি হতে পারে। কোনোটা লেখা থাকতে পারে যে এটা হাই ভোল্টেজ, আবার কোনোটা লেখা থাকতে পারে যে এটা বিষ, হ্যাঁ, পয়জন, হ্যাঁ, এরকম অনেক অনেক কিছু থাকতে পারে। সেখানে এই সেফটি ইনস্ট্রাকশনে এগুলো থাকে। আচ্ছা, এরপরে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ অ্যাজ ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং একটা পরিচিত শব্দ সিবিটিএ তে, এটা আমরা বারবারই শুনি। তো আপনারাও একটু এটা মাথায় রাখেন যে ব্রেনস্টর্মিং কী ধরনের কারবার। ব্রেনস্টর্মিং হচ্ছে আপনার মাথাটাকে একটু খাটানো, মাথাকে কাজ দেয়া। যদি আপনি একটা ওয়ার্কশপে ঢুকলেন, চারিদিকে তাকালেন, তাকায় যদি চিন্তা করেন যে এখানে আসলে কি হতে পারে, কি হতে পারে চিন্তা করার পরে আপনার ব্রেনের ভিতরে যেটা আসলো, যেটা চিন্তা করে পেলেন, সেই পদ্ধতিটার নামই হচ্ছে ব্রেন স্টর্মিং। এরকম বিভিন্নভাবে আপনারা কিন্তু ছাত্রদেরকেও ব্রেন স্টর্মিং এর কাজ দিতে পারেন। হঠাৎ করেই নতুন এক বিষয় দিয়ে বলবেন যে ঠিক আছে, চিন্তা ভাবনা করে বের করো কি আছে এর ভিতরে। এভাবে ব্রেন স্টর্মিং করা যায় এবং ব্রেন স্টর্মিং এর মাধ্যমে মাথা খাটিয়েও কিন্তু অনেক হ্যাজার্ডের তথ্য আমরা বের করতে পারি। আর তথ্য কোথায় পেতে পারি? পেতে পারি লেজিসলেশন, যে আইন আছে। আমরা যদি অগ্নি নির্বাপন আইন, এই হলো আইন বুঝি, দেখি। এরপরে হচ্ছে এই যে এই ফায়ারের যে আইন আছে, এরপরে এই বিভিন্ন কোম্পানির যে এই অস নিয়ে আইন কানুন আছে সেগুলো, এরপরে স্ট্যান্ডার্ডস আছে, কোড অফ প্র্যাকটিস আছে ইত্যাদি। এরপরে চেক লিস্ট আছে। যদি আমরা কোনো একটা চেক লিস্ট থাকে যে হ্যাজার্ড কী ধরনের হতে পারে সেটা দেখে চেক করলে হয়। এবং কনসালট্যান্ট যারা আছে, যারা হ্যাজার্ড নিয়ে বিশেষজ্ঞ, যারা যারা বলতে পারেন যে এখানে কি কি ঝামেলা হতে পারে, যাদের এটা নিয়ে খুব দক্ষতা আছে, তাদের কাছ থেকে উপদেশ বা অ্যাডভাইস নিয়েও আমরা এই হ্যাজার্ডের তথ্যগুলো পেতে পারি। এ হচ্ছে হ্যাজার্ডের আইডেন্টিফিকেশানের সোর্স। আচ্ছা, এরপরে আছে যে আমরা যদি কোনো একটা হ্যাজার্ড আমাদের দৃশ্যমান হয়, যে হ্যাজার্ডগুলো আমরা ফেস করতেছি, সেখান থেকে বেঁচে থাকার জন্য আমরা কি স্টেপ নেব? স্টেপ নেওয়ার জন্য একটা হাইরার্কি আছে, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্টেপগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমাদের দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আস্তে আস্তে কমে যায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। হ্যাঁ, এটাকে হাইরার্কি অফ কন্ট্রোলস বলে। হ্যাজার্ড কন্ট্রোলের একটা পদ্ধতি, সিরিয়াল, একটা সিরিজ। এই সিরিজের সবচাইতে দুর্বল যেটা কার্যক্রম সেটা হচ্ছে পিপিই, আর সবচাইতে ভালো যেটা, ইফেক্টিভ যেটা, সেটা হচ্ছে এলিমিনেশন। 6টা ওয়ার্ড আছে বা 6টা ফ্রেজ আছে। এই 6টা ব্যাখ্যা আমাদের জানা দরকার। হ্যাঁ, তার কারণ এর অর্থের উপরে, এর যে আছে, অবজারভেশন আছে, তার উপরেই কিন্তু অনেক সময় এমসিকিউ কোশ্চিন হয়। হ্যাঁ, যেমন পিপিই মানে হচ্ছে আমরা বুঝি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এটা এটা ফুল মিনিং দিয়ে অনেক সময় এমসিকিউ হতে পারে। এটা যেহেতু খুব সহজ প্রশ্ন, তাহলে আমরা যদি পিপিই পরিধান করি, তাহলে আমরা কিছু কিছু হ্যাজার্ড থেকে মুক্ত থাকতে পারি। সকল হ্যাজার্ড থেকে কিন্তু মুক্ত থাকা সম্ভব না। আপনি যতই পিপিই করেন, ছাদ ভেঙে পড়লে তো আর বেঁচে থাকা যাবে না, ছাদের নিচে পড়লে। হ্যাঁ, তো এইভাবে করে পিপিই পড়লে কিছু নিরাপত্তা পাওয়া যেতে পারে। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস। যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, যে হ্যাজার্ডটা হচ্ছিল সে হ্যাজার্ড যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফ করে দেওয়া হয়, তাহলে কিন্তু হ্যাজার্ডটা কন্ট্রোল হয়। সাপোজ আপনার বিল্ডিংটা ছাদটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি অ্যাডমিনিস্ট্রেটর বলে যে ঠিক আছে ছাদ ভেঙে নতুন করে ছাদ দিয়ে দেন, তাহলে তো হ্যাজার্ডটাই থাকলো না। আপনার একটা রাস্তা ভেঙে গেছে, গাড়ি চালানো যাচ্ছে না, তো এই রাস্তাটা যদি অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে যদি রাস্তাটা মেরামত করে দেওয়া হয়, তাহলে তোর গাড়ি ওখানে পড়ে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে না, উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যবস্থাপনা আছে সেটা থেকে কিন্তু হ্যাজার্ড ম্যানেজমেন্ট করা সম্ভব। আচ্ছা, এরপরে যেটা আছে এর চাইতে আরও ভালো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, এখানে আসলে এবার আমাদের ইঞ্জিনিয়ারিং আর সায়েন্স, এটার পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আর সায়েন্স, আমরা সাধারণত বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলে আসছি। হ্যাঁ, বিজ্ঞানের সহজ সংজ্ঞা হচ্ছে প্রকৃতিতে যা আছে, এটার যেটা ঘটতেছে স্বাভাবিকভাবে, প্রাকৃতিক নিয়মটা ব্যাখ্যা করার যে সাবজেক্ট, তার নাম হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স।
অর্থাৎ বিজ্ঞান ব্যাখ্যা করে বলতেছে যে এই পানিটা উপর থেকে ছেড়ে দিলে এটা আস্তে আস্তে নিচের দিকে যায় গ্র্যাভিটির কারণে। আবার সূর্যের যে আলো হয়, তাপ হয়, সেই তাপের কারণে পৃথিবীতে গরম তৈরি হয়। সূর্যের আলো থেকে আলো নিয়ে উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে খাবার তৈরি করে। হ্যাঁ, এরকম কিছু ব্যাখ্যা বিজ্ঞান আমাদেরকে দিল। আর ইঞ্জিনিয়ারিং বলছে যে এখন পানি তো উপর থেকে নিচে যাবে, ঠিক আছে, পাহাড়ের উপর থেকে পানি গেলে নিচ দিয়ে ঝর্ণা আকারে নিচে আসবে, নদী হবে, সাগর হবে, সবই ঠিক আছে, কিন্তু আমার তো মাটি থেকে, মাটির নিচ থেকে তো পানি তো আমার বিল্ডিং এর ছাদে ওঠানো দরকার, কারণ আমার তো পানি ব্যবহার করতে হবে। তাহলে কি করা দরকার? এমন একটা বিষয় তারা চিন্তা করলো যে আমি একটা একটা মেশিন লাগাই দিব, যেটার কাজই হবে পানিকে উপর থেকে নিচে যাওয়া না, নিচ থেকে পানি উপরের দিকে ঠেলে উঠাই দিতে পারবে। তারা একটা পাম্প আবিষ্কার করলো, যার কাজ হচ্ছে সেটা মাটির নিচের পানিকে সে বিল্ডিং এর ছাদের উপরে উঠা দিতে পারে। অর্থাৎ বিজ্ঞানের ঠিক উল্টা, পৃথিবীতে যা ঘটতেছে তার নিয়মে ঠিক বিপরীত ভাবে কাজে লাগিয়ে ওইটা মানুষের কল্যাণে কাজে লাগানোর যে বিজ্ঞান, সেটাকেই সাধারণত বলা হয় ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ার এরকম অনেক কাজ করে থাকেন। হ্যাঁ, পৃথিবীর প্রাকৃতিক নিয়মে যা ঘটে সেটা তারা উল্টা করে মানুষের কাজে লাগিয়ে, এটা কিন্তু ইঞ্জিনিয়াররা কাজে করেন, আমাদের কাজে হেল্প করেন। তো ঠিক এরকম কোনো ব্যবস্থাপনা যদি ইঞ্জিনিয়াররা করে দিতে পারে আমাদের হ্যাজার্ড ম্যানেজমেন্টের জন্য, সাপোজ এরকম হতে পারে যে ইঞ্জিনিয়াররা এমন ডিজাইন করে দিল যে যেখানে আগুন লাগবে, সে আগুন লাগার সাথে সাথে সেখানে অক্সিজেনের পরিমাণ একদম জিরো হয়ে যাবে, ফলে আগুন অটোমেটিক নিভে যাবে। অথবা এমন সিস্টেম করে দিতে পারে যে আগুন লাগার সাথে সাথে এই কিছু সেন্সর এগুলো সিগন্যাল দিবে, অ্যালার্ম বাজবে, এরপরে অটোমেটিক পানি স্প্রে হবে, অটোমেটিক ফোম স্প্রে হবে, তারপর আগুনটা নিভে যাবে। এরকম এরকম ব্যবস্থাপনা কিন্তু ইঞ্জিনিয়াররা চিন্তা করলে করে দিতে পারেন, এবং সেই ব্যবস্থাপনার মাধ্যমে যদি আমরা হ্যাজার্ড নিয়ন্ত্রণ করি, কন্ট্রোল করি, সেটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস। একইভাবে আরেকটা কন্ট্রোলস আছে হচ্ছে আইসোলেশন। এটা আমরা খুব পরিচিত হয়েছিলাম করোনা ভাইরাসের সময়, যে আমরা বলতাম কারো একজন করোনা ভাইরাস অ্যাটাকটেড হয়েছে, তাকে আইসোলেট করে দিতে হবে, আইসোলেশনে নিয়ে যেতে হবে। আইসোলেশন মানে কি? তার জন্য একটা ভিন্ন ঘর থাকবে, ভিন্ন কক্ষ থাকবে, তার সাথে কেউ দেখা করবে না, তার সাথে বসে কেউ খাবার খাবে না, সে মশারির ভিতরে থাকবে, তার সাথে কারো দেখা নাই, কথা নাই, কারো মিশা নাই। এই যে ভিন্ন করে দেওয়া হলো, কেন ভিন্ন করে দেওয়া হলো? তিনি এটা সবার জন্য আর নিরাপদ নাই, তার দেহ থেকে এই ভাইরাসটা অন্য দেহে ছড়াই যেতে পারে। ঠিক আমাদের ল্যাবে যে মেশিনপত্র আছে, জিনিসপত্র আছে, এটার ভিতরে কোনো কোনোটা এরকম হতে পারে যেটা আমাদের শরীরের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের সম্পদের জন্য যেটা ক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, সেইটাকে একটু ভিন্ন করে রাখা, ভিন্ন করে দাও। আপনার ল্যাবে ধরেন 20টা সুইং মেশিন আছে, এর মধ্যে একটাই ডিস্টার্ব দেয়, এই ডিস্টার্বওয়ালা মেশিনটাকে আপনি একটু পৃথক করে রাখছেন। এই পৃথক করে রাখার এই পদ্ধতির নাম হচ্ছে আইসোলেশন। তাহলে এটা সেপারেট, মাথায় রাখতে হবে। আইসোলেশনের আরেকটা প্রতিশব্দ হতে পারে সেপারেট, সেপারেট করে রাখার নাম হচ্ছে আইসোলেশন। সুতরাং সেপারেট মিনিং দিয়ে যদি কোনো প্রশ্ন আসে আর নিচে যদি অপশন থেকে 4টার মধ্যে আইসোলেশন থাকে, আমরা অপশন চুজ করব আইসোলেশন। এরপর আছে সাবস্টিটিউশন। এটা আমরা সাধারণত ফুটবল খেলায় খুব দেখি, যে ফুটবল খেলায় 16 জন প্লেয়ারের মধ্যে 5 জন বাইরে থাকে আর 11 জন মাঠে নামে। কেউ একজন যদি অসুস্থ হয়ে গেলে তখন তাকে বাদ দিয়ে আবার ওই 5 জন যে ছিল অতিরিক্ত, সেই 5 জন থেকে একজনকে নামানো হয়। আবার কেউ যদি দুর্বল হয়ে যায়, তাকে উঠিয়ে দিয়ে ওই 5 জন থেকে একজনকে নামানো হয়। এই যে রিজার্ভ যে 5 জনকে রাখা হয়েছে, এই অতিরিক্ত এই যে মানুষগুলো হচ্ছে সাবস্টিটিউশন, সাবস্টিটিউট। ঠিক একইভাবে আপনার ল্যাবেও যে মেশিনগুলো আছে, আপনার যদি মেশিন লাগে 20টা, তাহলে আপনি যদি 25টা মেশিন কিনে রাখেন এবং যদি এটা নষ্ট হলে একটার পরিবর্তে আরেকটা ব্যবহারের সুযোগ থাকে, তাহলে ওই অতিরিক্ত মেশিনগুলোকে আমরা বলতেছি সাবস্টিটিউট মেশিন। হ্যাঁ, সাবস্টিটিউট এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা হ্যাজার্ড কমাতে পারি। যে মেশিনটা ডিস্টার্ব করতেছে ওকে আলাদা করে রেখে দিয়ে ভালো একটা ব্যবহার করলাম। আচ্ছা, এরপরে সর্বশেষ হচ্ছে এলিমিনেশন। তাহলে সাবস্টিটিউশন মানে হচ্ছে অল্টারনেটিভস, একটার পরিবর্তে আরেকটা। হ্যাঁ, আর এলিমিনেশন মানে হচ্ছে যে মেশিনটা আমার খুব ডিস্টার্ব করছে
তাকে পুরোপুরি ওই ওয়ার্কপ্লেস থেকে ওয়ার্কশপ থেকেই বাদ করে দেওয়া, ভিন্ন করে মানে এটা বের করে দেওয়া, সরিয়ে ফেলা। হ্যাঁ, এটা অনেক সময় প্রতিশব্দ হয় হচ্ছে রিমুভ। তাহলে রিমুভ মানে হচ্ছে এলিমিনেশন, অল্টারনেটিভ বা অল্টারনেট মানে হচ্ছে সাবস্টিটিউশন, আর সেপারেট করা মানে হচ্ছে আইসোলেশন। আর যদি কোনো কিছু এই পরিবর্তনের এরকম বোঝায় যে ইঞ্জিনিয়ারিং যেটা বলছে, এটা এটা হলো ইঞ্জিনিয়ারিং। আর নিচেরগুলো তো এগুলো নিয়ে সাধারণত ঝামেলা হয় না, উপরের তিনটা দিয়েই এই টাইপের প্রশ্ন আসে, কারণ তিনটা প্রতিশব্দ আমাদের মাথায় রাখলে এটার উত্তরগুলো আমরা সাধারণত দিতে পারবো। তাহলে এলিমিনেশন মানে হচ্ছে রিমুভ করা, সাবস্টিটিউশন মানে অল্টারনেট করে একটা প্রবৃত্তি একটা ব্যবহার করা, আইসোলেশন মানে হচ্ছে সেপারেট করা। এটা একটু মাথায় রাখেন মাথায়, তাহলে আশা করা যায় এই সমস্যাগুলো থেকে আমরা উত্তরণ পেতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট সংজ্ঞা দিলে আমরা বলতে পারি অ্যাক্সিডেন্ট একটা হচ্ছে এমন একটা ঘটনা যে ঘটনার কোনো প্ল্যানিং থাকে না, এটা হচ্ছে আনপ্ল্যান্ড, এবং তারপরে কোনো নিয়ন্ত্রণও আমাদের থাকে না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যান আনপ্ল্যান্ড অ্যান্ড আনকন্ট্রোলড ইভেন্ট। ঠিক আছে, এটা রেজাল্ট কি হয়? রেজাল্ট ইন পার্সোনাল ইনজুরি, প্রপার্টি অর এনভায়রনমেন্টাল ড্যামেজ। তাহলে এই ক্ষতিগুলো আমাদের হয়, পার্সোনালভাবে আমরা ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে যেতে পারি, আর আমাদের সম্পদ এবং পরিবেশটা ধ্বংস হয়ে যেতে পারে যদি অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, তো এই অ্যাক্সিডেন্টের এই ক্ষেত্রে এই দুইটা শব্দ আমরা মাথায় রাখবো, আনপ্ল্যান্ড আর আনকন্ট্রোলড ইভেন্ট। এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, আর এটার ক্ষতির যে রেজাল্টটা ফলাফল যেটা হয় সেটা হচ্ছে পার্সোনাল ইনজুরি আর হচ্ছে প্রপার্টি অর এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়। তাহলে অ্যাক্সিডেন্টটা কেন হয়? হ্যাঁ, এই কারণগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। দেখেন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এগুলো খুব ইম্পর্টেন্ট। 5টা কারণ এখানে আছে। একটা হচ্ছে নট এনাফ ট্রেনিং, পর্যাপ্ত প্রশিক্ষণ নাই, এই কারণে সে কাজ করতে যেয়ে উল্টাপাল্টা করে ফেলছে, এর জন্য সাধারণত অ্যাক্সিডেন্ট বেশি হয়। যাদের ট্রেনিং নাই এই সকল কর্মীরাই কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি ঘটায়। হ্যাঁ, যন্ত্রপাতির ব্যাপার যেহেতু আছে। এরপরে দ্বিতীয় সমস্যা যেটা কারণ সেটা হচ্ছে নট এনাফ এক্সপিরিয়েন্স, তার এটা চালানোর অভিজ্ঞতাই নাই। পর্যাপ্ত অভিজ্ঞতা নাই কারণে সে চালাতে গেলেই উল্টাপাল্টা করে ফেলে। তাহলে ট্রেনিং না থাকলে অ্যাক্সিডেন্ট, এক্সপিরিয়েন্স না থাকলে অ্যাক্সিডেন্ট। তারপরে হচ্ছে ডোন্ট নো দেয়ার লিগাল রাইটস, তাদের যে অধিকার আছে, বৈধ অধিকার, তাদের যে মৌলিক অধিকার সেটাও তারা জানে না ওয়ার্কাররা, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে এটা হয় বেশিরভাগ। যে তাদেরকে এমন কঠিন কিছু কাজ করানো হয় যেটা তা আসলে তাদের করা কথা না, উচিত না, কিন্তু সে কিন্তু কোম্পানির ভয়ে সেটা করে ফেলতেছে, সে জানেই না যে এটা তার করার কথা না। তাহলে লিগ্যাল রাইটস সম্পর্কে ধারণা নাই। এরপর আরেকটা সমস্যা হচ্ছে তারা প্রশ্ন করতে চায় না, প্রশ্নকে ভয় পায় যে বস কি বলবে, বস ধমক দিবে, বস বকবে, বস চাকরি খেয়ে দিবে। এই ভয়ে অনেক ওয়ার্কাররা কিন্তু প্রশ্ন করে না, যা বলতেছে তাই মুখ বুঝে মেনে নেয়, সবকিছু মেনে চলতে চায়, কিন্তু ঘটনা তো ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে, এটা আমাদের ট্রেনিং এর ক্ষেত্রে খুব হয়, যে টায়ার্ড ফ্রম ট্রাইং টু ব্যালেন্স, অর্থাৎ ব্যালেন্স করার চেষ্টা করতে যায় সে ক্লান্ত হয়ে গেছে। কিসের ব্যালেন্স করতেছে? ওয়ার্ক উইথ স্কুলস অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। তার যে স্কুল আছে, সে যে পড়াশোনা করে এক জায়গায়, সে পড়াশোনার পাশাপাশি সে অন্য একটা কাজ করে। অর্থাৎ আপনার এখানে সে ট্রেনিং করতেছে, এটা তার স্কুলিং, আর তার অন্যান্য অ্যাক্টিভিটি আছে। সে এই পড়াশোনার পাশাপাশি, লার্নিং এর পাশাপাশি সে হয়তো তার বাবার ব্যবসায় যায় কখনো কখনো, তার নিজের কলেজ থাকতে পারে, তার নিজের পরীক্ষা থাকে আলাদা, তার নিজের অন্যান্য কাজ থাকে। তাহলে অনেকগুলো কাজের সাথে যখন সে আপনার এই ট্রেনিংটাকে মিলাতে চায়, তখন এই যে শিডিউলের যে একটা জটিলতা, এখানে যাব নাকি ওইখানে যাব, ব্যবসায় যাব নাকি ট্রেনিং এ যাব, এই যে চিন্তা ভাবনা করতে করতে তখন সে হতাশ হয়ে যায় যে আমার দ্বারা তাহলে কি হবে, আমি তো কোনো জায়গায় সময় দিতে পারতেছি না, এদিকে আসলে ব্যবসা নষ্ট, ওদিকে গেলে ট্রেনিং নষ্ট। এইভাবে করে তারা যখন এই যে এরকম ছাত্র আমরা ভর্তি করি, পলিটেকনিকের স্টুডেন্ট বলেন, এরপরে হচ্ছে কলেজের ছাত্র বলেন, স্কুলের ছাত্র বলেন, ব্যবসায়ীর ছেলে মেয়েদেরকে বলেন,
হ্যাঁ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এই টাইপের মানুষ অনেক সময় ভর্তি হতে আসে। দেখবেন যে একটা ঝামেলা লেগে গেছে। কারণ তাদের কাজ আছে, তারা এখানে এসে চিন্তা করে যে আমার তো কাজে যাওয়া লাগবে। তার মাইন্ডটা থাকে কাজে, আর সে শরীরটা নিয়ে বসে থাকে হচ্ছে আপনার ট্রেনিং ল্যাবে। তখন সে অন্যমনস্ক হয়ে যায় এবং সে অ্যাক্সিডেন্ট ঘটায়। তাহলে এই কারণগুলোর কারণে আমাদের সাধারণত অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ? আচ্ছা। এরপরে আমরা আসি যে অ্যাক্সিডেন্ট হলে কি হয়? অ্যাক্সিডেন্ট হলে ৪ ধরনের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। প্রথম ক্ষতিগ্রস্ত হয় তার ফ্যামিলি, হ্যাঁ? তার ফ্যামিলি যখন শুনে যে আমার পরিবারের এই লোকটার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে পা কেটে গেছে, হাত ভেঙে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? প্যারালাইজড হয়ে গেছে। এইটা ওই ফ্যামিলির জন্য যে কি পরিমাণ যন্ত্রণাদায়ক, কি পরিমাণ যে দুঃখের ঘটনা, হ্যাঁ? এবং এইটা আপনাকে আমাকে ডিসেবল যদি দেখে তারা যে আমি হাঁটতে পারছি না, আমি চলতে পারছি না, এটা আমার ফ্যামিলির জন্য সবচাইতে কষ্টের, দুঃখের কারণ। এটা একটা। তাহলে ফ্যামিলি এভাবে এফেক্টেড হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে তার এমপ্লয়ার, যিনি তাকে চাকরিটা দিয়েছেন, তার মালিক, তার তার কাজের মাধ্যমেই তো মালিকের ইন্ডাস্ট্রিটা চলে, তার কোম্পানিটা চলে, তার প্রশিক্ষণ কেন্দ্র চলে। তাহলে আপনি যদি অসুস্থ হয়ে যান, আজকে যদি আপনি অসুস্থ হন, কালকে আপনার ক্লাসটা নিবে কে? এই যে বিষয়টা। তাহলে অসুস্থ হলে তার মালিকের প্রোডাকশন হ্যাম্পার হয়, প্রোডাকশনের ক্ষতি হয়, এবং প্রোডাকশনে যদি ক্ষতি হয় তাহলে সঠিক সময়ে কাজ ডেলিভারি দেওয়া যায় না, মাল ডেলিভারি দেওয়া হয় না। তার মানে হচ্ছে তার এই রেপুটেশন যেটা সেটাও কিন্তু নষ্ট হয়। এরপরে ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে ওয়ার্কার, মানে তার সহকর্মী। সহকর্মীর ক্ষেত্রে কি হয়? যেহেতু একজন অসুস্থ হয়ে গেছে, তাহলে এই একজনের কাজ বাকি যারা এক্সিস্টিং আছে তাদের মধ্যে কিন্তু ভাগ হয়ে যায়। কাজ কিন্তু কমে না, কাজ আগের সমানই থাকে। উল্টা হয় কি, বাকি যদি তার সহকর্মী একজন থাকে তাহলে একজন ব্যক্তির নিজের কাজ প্লাস আপনার কাজ, দুইজনের কাজ একসাথে করতে হয়। বেশি মানুষ থাকলে যদিও খুব একটা এফেক্ট হয় না, কিন্তু যখন এক দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়ে যায় তখন পুরো ডাবল কাজ করতে হয়। এরপরে আপনার কমিউনিটি যেটা, প্রত্যেকেই আমরা কমিউনিটির কোনো না কোনো কাজ কিন্তু করি। আমরা এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ, এরপরে আমাদের সমাজের বিভিন্ন ইভেন্ট, খেলাধুলা, হ্যাঁ, সেবামূলক কাজ, এগুলো তো আমরা করে থাকি। তা আমি যদি অসুস্থ হই তাহলে আমার দ্বারা তো সেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমার এই সামাজিক কার্যক্রমও কিন্তু ব্যাহত হয়। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ইনজুরি যেটা হয়, আমরা যদি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হওয়ার এগুলো প্রভাব। হ্যাঁ? এগুলো অ্যাক্সিডেন্টের কারণে দেখেন একটা মানুষের অসুস্থ হওয়ার কারণে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেটার কারণে অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে, হ্যাঁ? তার প্রথম দায়িত্ব হচ্ছে এমপ্লয়ারের। এমপ্লয়ার মানে মালিক পক্ষের। আমরা যদি ইনস্টিটিউট বলি তাহলে আমাদের ম্যানেজারের, প্রিন্সিপালের, হ্যাঁ? তার দায়িত্ব কি? তার প্রথম দায়িত্ব হচ্ছে এস্টাবলিশড এ হেলথ অ্যান্ড সেফটি পলিসি অ্যান্ড প্রোগ্রাম। তার কোম্পানিতে, ইন্ডাস্ট্রিতে তিনি একটা সেফটি পলিসি আর প্রোগ্রাম চালু করবেন যেখানে সেফটি নিয়ে এই কাজ হয়, হ্যাঁ? এরপরে প্রোভাইড রিকোয়ার্ড ট্রেনিং, তিনি ট্রেনিং এর ব্যবস্থা করবেন। ট্রেনিং ছাড়া কাজ দিবেন না কাউকে, হ্যাঁ? ট্রেনিং এর ব্যবস্থা করবেন মালিক পক্ষ। এরপরে প্রোভাইড ইনস্ট্রাকশনস, ইনফরমেশন অ্যান্ড সুপারভিশন। ঠিক আছে? ইনস্ট্রাকশন দিবেন, ইনফরমেশন দিবেন, সুপারভাইজ করবেন, মনিটরিং করবেন, দেখাশোনা করবেন যে কোথায় কি হচ্ছে, সেফটি মেনটেন কাজ করা হচ্ছে কিনা, এগুলো মালিক পক্ষের লোকজন কিন্তু করবে। আচ্ছা, অ্যাসিওর নেসেসারি সেফটি ইকুইপমেন্ট, যে সকল সেফটি ইকুইপমেন্ট লাগে, শু বলেন, হেলমেট বলেন, গ্লোভস বলেন, যেটা যখন দরকার সেটা মালিক পক্ষ কিন্তু আপনাকে এটা নিশ্চিত করবেন। এরপরে যেটা আছে সেটা হলো প্রোভাইড ইনফরমেশন অন হ্যাজার্ড ইন দ্য ওয়ার্কপ্লেস। আপনার ওয়ার্কপ্লেসে হ্যাজার্ডের ইনফরমেশন তিনি প্রোভাইড করবেন, অর্থাৎ কোন দিকে এক্সিট, কোন দিকে এন্ট্রি, কোথায় ফায়ার এক্সটিংগুইশার আছে, কোথায় বালুর বস্তা আছে, হ্যাঁ, কোথায় কম্বল আছে, কোথায় পানির লাইন, হ্যাঁ, এই সবগুলো কিন্তু মার্কিং করে করে, লেবেলিং করে, তীর চিহ্ন দিয়ে দিয়ে কিন্তু আপনার ওয়ার্কপ্লেসের ভিতরে এটা লেখা লেখা রাখা উচিত, সিগন্যালগুলো আটকানো উচিত, হ্যাঁ, সিম্বল আটকানো উচিত, যাতে করে কেউ একজন নতুন মানুষ আসলেও যেন বুঝতে পারে যে হ্যাঁ এদিকে যেতে হবে, এদিকে যাওয়া যাবে না, এদিকে দুর্ঘটনার সম্ভাবনা আছে, এদিকে জরুরি বের হওয়ার রাস্তা আছে, এগুলো যেন যে কোনো নতুন মানুষ আসলেও তারা এটা খুঁজে পায়, হ্যাঁ।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো সুপারভাইজারের রোল। কাজের ক্ষেত্রে কয়েকজনের যিনি লিডার, কয়েকজনের সর্দার, তাকে আমরা সুপারভাইজার, ফোরম্যান এই নামে ডাকি। তো তারা কিছু দায়িত্ব কর্তব্য আছে। তার প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে তিনি ওয়ার্কারদের কাছে অথবা সাথেই কাজ করবেন। তা আমরা যদি নিজেদেরকে ট্রেনার মনে করি, তাহলে আমরা কিন্তু আমাদের ট্রেনিদের জন্য সুপারভাইজার। আমাদের প্রিন্সিপাল হচ্ছেন এমপ্লয়ার। ঠিক আছে? তাহলে আমরা আমাদের সুপারভাইজার রোল হিসেবে যদি আমরা নিজেদেরকে তুলনা করি, তাহলে আমাদের উচিত হচ্ছে ছাত্ররা যখন প্র্যাকটিক্যাল কাজ করছে আমারও তাদের সাথে লেগে তাদের কাছাকাছি থেকেই কাজ করা, তারা যে কাজ করছে সেটা হাতে ধরে আমারও করা। হ্যাঁ, এরপরে বি অ্যাভেলেবল টু অ্যান্সার কোশ্চেন, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সবসময় তাদের কাছাকাছি থাকা, যাতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ফিডব্যাক দেওয়া, প্রোভাইড ফিডব্যাক, কোনো একটা কাজের জন্য যদি কাউকে কিছু বলার প্রয়োজন হয়, পরামর্শ দেওয়ার দরকার হয়, জানার দরকার হয়, তখন তার কাছে এটা করা। হ্যাঁ, এরপর প্রোভাইড হ্যান্ড অন ট্রেনিং, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। কতক্ষণ? আনটিল গ্রো কনফিডেন্স, যতক্ষণ কনফিডেন্টলি ওই ওয়ার্কার কাজ করতে না পারতেছে ততক্ষণ তাদেরকে ট্রেনিং দিতে থাকা, যে তুমি এইভাবে করো, এইভাবে ধরো, সাথে সাথে ধরে ধরে তাকে কাজটা শিখিয়ে দেওয়া। আর সর্বশেষ দায়িত্ব হচ্ছে মনিটর সেফটি ওয়ার্ক প্রসিডিউর। ওয়ার্কাররা সেফটি প্রসিডিউর মেনে কাজ করছে কিনা, পিপি পড়ছে কিনা, হ্যাঁ, এটা তিনি মনিটরিং করবেন। এগুলো হচ্ছে সুপারভাইজারের রোল। হ্যাঁ, এরপরে আছে হচ্ছে ওয়ার্কারদের রোল। ওয়ার্কার যারা একদম হাতে কলমে ধরে কাজ করে, তাহলে ওয়ার্কারদের রোল হচ্ছে অবেদি ল, আইনকে তারা শ্রদ্ধা করবে, মান্য করবে। হ্যাঁ, আইন না মেনে অন্যভাবে কাজ করবে না, অমান্য করে কাজ করবে না। ইউজ মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট সেফলি, মেশিন এবং ইকুইপমেন্টগুলো নিরাপদে ব্যবহার করবে। পিপিই পরবে, রিকোয়ার্ড পিপিই গুলো করবে, হ্যাঁ পরবে। এরপরে বসের কাছে কোনো হ্যাজার্ডের তথ্য যদি পায়, যদি দেখে যে এক জায়গায় ইলেকট্রিক্যালের এই কোনো একটা তারে শর্ট সার্কিট হচ্ছে, সে সাথে সাথে বসকে জানাবে এখানে ইলেকট্রিক্যালের তারটা খোলা, লুজ আছে, শর্ট সার্কিট হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু সে বলবে। এই টাইপের অনেক বিষয় থাকতে পারে যে ওয়ার্কারদের চোখে পড়লো, সে চিন্তা করছে আমার তো আর ইন্ডাস্ট্রি না, এখানে যা হয় হোক, আমার কি, আমি দৌড়া বাইর হয়ে যাব। কিন্তু এটা যদি বসের কাছে রিপোর্ট করতো তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারতো। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ওয়ার্ক সেফলি অ্যান্ড ডোন্ট ফুল অ্যারাউন্ড, নিরাপদে কাজ করতে হবে। ফুল অ্যারাউন্ড মানে হচ্ছে আপনার লার্নারদের মধ্যে কিছু পাবেন যে এটা একটু নড়েচড়ে কম, বুদ্ধি কম, এক জায়গায় বসলে বসে থাকে, খুব বেশি প্যারা না দিলে সে কাজ করতে চায় না। হ্যাঁ, চুপ করে বসে থাকে, না না ভালো কাজ করে, না দুষ্টামি করে, কোনোটাই তার মধ্যে নাই। হ্যাঁ, এই টাইপের কিছু লার্নারও থাকে। তাহলে এই নিরাপদে কাজ করবে আর ওইরকম বোকার মতো বসে থাকবে না। এই টাইপের এটা দরকার। এই ওয়ার্কারদের তিনটা ইয়া আছে। হ্যাঁ, আচ্ছা, ট্রেনিং এর বিষয় আছে। দুই ধরনের ট্রেনিং হয়, একটা হচ্ছে জেনারেল ট্রেনিং যেটা সবার জন্য লাগে, সেটা হচ্ছে কোম্পানি হেলথ অ্যান্ড সেফটি পলিসির উপরে ট্রেনিং হয়, কোম্পানি সেফটি রুলসের উপরে ট্রেনিং হয়, এমার্জেন্সি প্রসিডিউরের উপরে ট্রেনিং হয়, আর ফার্স্ট এডের উপরে ট্রেনিং হয়। এই ট্রেনিংগুলো যে পেশাতেই থাকেন না কেন সবার এই চারটা ট্রেনিং নেওয়া দরকার। আর কি ট্রেনিং হয়? স্পেসিফিক ট্রেনিং। স্পেসিফিক ট্রেনিং হচ্ছে আপনার অকুপেশনের উপরে স্পেশাল ট্রেনিং হয়। হ্যাঁ, যে আপনি আপনার অকুপেশনে যে কাজটা করতেছেন ওই কাজটা কিভাবে করবেন। হ্যাঁ, অর্থাৎ এই নিরাপদে কিভাবে কাজ করবেন, হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল কিভাবে হ্যান্ডেল করবেন, পিপি কিভাবে পরবেন, মেশিন ইকুইপমেন্ট কিভাবে নিরাপদে ব্যবহার করবেন, এগুলো হচ্ছে স্পেসিফিক ট্রেনিং, অকুপেশন ভিত্তিক ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, এরপরে কিছু বিষয় আছে যেটা দিয়ে বোঝা যাবে যে আপনার এই হ্যাজার্ডের ট্রেনিং আছে। প্রথমটা হচ্ছে তাকে প্রশ্ন করা যেতে পারে, প্রশ্ন যদি করেন যে যে কাজ করছেন এই কাজের কি হ্যাজার্ড আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে এই জবের জন্য কোনো স্পেশাল ট্রেনিং এর দরকার আছে কিনা। ঠিক আছে, তারপর প্রশ্ন করতে হবে এটার জন্য যে সেফটি গিয়ার দরকার, সেফটি যে ইকুইপমেন্ট গুলো দরকার সেটা তোমার কাছে আছে কি নাই। হ্যাঁ, এরপরে প্রশ্ন হতে পারে, বলে জিজ্ঞাসা করতে পারে যে বলো তো ফায়ার এক্সটিংগুইশার কোথায়, এমার্জেন্সি এক্সিট কোন দিকে। হ্যাঁ, আরো প্রশ্ন করা যেতে পারে যে যদি তুমি অসুস্থ হও তাহলে কি করবা। আর সর্বশেষ প্রশ্ন করা যেতে পারে যে যদি কোনো প্রশ্ন থাকে তোমার, প্রশ্ন থাকলে তুমি কার কাছে প্রশ্নটা জিজ্ঞাসা করবা। এই প্রশ্নগুলো সবগুলোর যদি সন্তোষজনক উত্তর সে দিতে পারে তাহলে ধরে নেওয়া যায় যে তার ট্রেনিং আছে। হ্যাঁ, আর যদি কোনোটাই ঘাটতি থাকে তাহলে ওই বিষয়ে তাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এরপরে আছে হচ্ছে ওয়ার্কারদের অধিকার। হ্যাঁ,
ওয়ার্কারদের অধিকার হচ্ছে তিনটা অধিকার হয়: রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট, রাইট টু রিফিউজ। হ্যাঁ, তাহলে তার আশপাশে যেটা হচ্ছে, হ্যাজার্ড যেটা থাকতে পারে, এই সবগুলো বিষয়ে তার জানার অধিকার আছে, এটা তার জানার অধিকার, রাইট টু নো। আর একটা হচ্ছে পার্টিসিপেট করার অধিকার, যে সকল বিষয়ে তার অংশগ্রহণের কথা ছিল। হ্যাঁ, যেমন সেফটি নিয়ে একটা মিটিং হচ্ছে কিন্তু সে জানেই না, তাহলে এরকম হওয়া উচিত ছিল না। সেফটি নিয়ে মিটিংয়ে সবার থাকার কথা। এভাবে করে অনেকগুলো বিষয় আছে যেগুলো তার জানার কথা, যেগুলো জানার কথা সেগুলো জানবে, এটা তার অধিকার। আর অনেক সময় যদি আনসেফ কোনো কাজ হয়, অনিরাপদ কাজ হয়, সেই কাজে যদি সে যেতে না চায়, তাহলে এই না যাওয়ার অধিকারটাও তার আছে। হ্যাঁ, এই তিনটা হচ্ছে তার অধিকার। এই অধিকারগুলো সম্পর্কে যদি সে সচেতন থাকে, তাহলে কিন্তু তাকে দ্বারা এই নিয়মের বাইরে কোনো কাজ করানো সম্ভব হবে না। তো আমরা আজকের দিনে এই পর্যন্ত আলোচনাটাকে শেষ করতে চাই। হ্যাঁ, এখন আপনারা যদি বলেন যে এর ভিতরে আপনাদের কোন কোন জায়গায় প্রবলেম মনে হচ্ছে, তাহলে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। বলেন। ওটা তো আগামীকাল পড়বেন। আজকে যেগুলো কথা বলেছি এর ভিতরে সমস্যা থাকলে বলেন। হ্যাজার্ডের প্রকারভেদ এখনো আমাদের সামনে আসেনি, সামনে আসবে আর একটু। এই সিবিএলএম এ আসবে। আজকে আমরা যেগুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে, দেখেন একটু আরেকবার দেখাই দিই। সেটা হচ্ছে আমরা কথা বলেছি ওয়ার্ক প্লেস কাকে বলে, হ্যাঁ, এরপরে হ্যাজার্ড কাকে বলে, রিস্ক কাকে বলে, এরপরে কথা বলেছি লার্নারদের যে বৈশিষ্ট্যগুলো হয় এগুলো নিয়ে। এরপরে আমরা কথা বলেছি যে অস ম্যানেজমেন্ট সিস্টেমের এলিমেন্টগুলো, উপাদানগুলো কি কি। তারপরে ছিল হ্যাজার্ড আইডেন্টিফিকেশনের যে সোর্স, কোন জায়গা থেকে হ্যাজার্ডের তথ্য পাওয়া যায় সেটা। এরপরে কন্ট্রোলের হাইরার্কি নিয়ে কথা বলেছি। এরপরে ছিল হচ্ছে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টের কারণ, অ্যাক্সিডেন্টের ইনজুরি, ইনজুরির রেজাল্ট। হ্যাঁ, এরপরে ছিল হচ্ছে দায়িত্ব কর্তব্য, প্রথম দায়িত্ব কর্তব্য এমপ্লয়ারের, তারপরে সুপারভাইজারের, তারপরে ওয়ার্কারদের। এরপরে যে ট্রেনিংগুলো দরকার, ট্রেনিংয়ের কথা ছিল জেনারেল ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং। আর এরপরে ছিল হচ্ছে ট্রেনিং যে হয়েছে সেটা বোঝার কায়দা কি, উপায় কি। হ্যাঁ, আর সর্বশেষ ছিল হচ্ছে ওয়ার্কারদের অধিকার কি। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনার মূল কথা। হ্যাঁ, এখান থেকে যদি কোনো একটা বিষয়ে আপনাদের কনফিউশন থাকে, বুঝতে ঘাটতি থাকে, তাহলে আপনারা বললে আমরা সেটা নিয়ে আবার আলোচনায় আসতে পারি। প্রেজেন্টেশন কি আপনার লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রেজেন্টেশনগুলোই শেয়ার করে দিব, সমস্যা হবে না। ঠিক আছে। প্রেজেন্টেশনস। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্টেশনে যেগুলো আছে, এটা একদম কি পয়েন্ট। হ্যাঁ, অর্থাৎ একটা প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখার জন্য এগুলো খুব হেল্পফুল হয়। হ্যাঁ, প্রেজেন্টেশন ছাড়াও কিন্তু আর অনেক বিষয়ে স্টাডির আছে। প্রেজেন্টেশনগুলো আমি শেয়ার করে দিচ্ছি, অসুবিধা নাই, সেটা ব্যাপার না। এগুলো নিয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো বলেন। কারণ
আমার সামনে যতক্ষণ আছেন ততক্ষণ তো সমস্যা নিয়ে কথা বলা যায়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মানে দুইটা প্রশ্নের দুইটা উত্তর, মানে একই প্রশ্ন দুই রকম উত্তর। হতে পারে। গুগল ফর্মের যেটা সুবিধা সেটা হচ্ছে যে বারবার উত্তর দেয়া যায়, এটা একটা মজার ব্যাপার, আর বোরিং লাগে না। হ্যাঁ, তাহলে এটা বারবার প্র্যাকটিস করলে ওই ওই প্রশ্নগুলো তো অন্তত মনে থাকলো, এটা একটা সুবিধা। এই হচ্ছে ব্যাপার। আজকে আলোচনার বিষয় এই পর্যন্তই। হ্যাঁ, একদিনে বেশি পড়লে বোরিং লাগবে, আপনাদেরকে মাথায় ঢুকবে না। হ্যাঁ, আমরা চেয়েছিলাম 2 দিন পড়বো, তার একদিন আজকে হলো, আগামীকাল আবার পড়বো আর কি। আগামীকাল পড়ার পরে আপনারা কিছু কাজের ধারণা পাবেন, ওই দুইটা এভিডেন্স করে ফেললেই অ্যাসেসর পার্টের জন্য মোটামুটি সব এভিডেন্সটা কভার হয়ে যাবে। হুম। আর তারপর থেকে আমরা আবার ট্রেনার পার্টের যে সকল সিবিএলএম সেগুলো নিয়ে কথা বলবো, হ্যাঁ। আমি প্রেজেন্টেশনগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি।